আচ্ছা, এখন রেকর্ড তো এই যে সেকেন্ড শিটটা চ্যাপ্টার 2, মানে স্টাডি নোট 2 এর, আপনি জাস্ট ফর্মস অফ মার্কেট এই 2.1 2.2 এবং 2.4, সরি 2.2 বাদ 2.3 2.4, এই তিনটা দেখেন। এই এক নম্বরে জাস্ট কোন মার্কেট কি, কোন মার্কেটের ফিচার কি, মনোপলিতে কি কি ব্যারিয়ার আছে, আহ, কি কি অসুবিধা আছে, পারফেক্ট কম্পিটিশনের কি সুযোগ সুবিধা আছে, ইমপারফেক্ট কম্পিটিশনের কি প্রবলেম আছে, এইগুলা এই 2.2 পড়ার দরকার নাই। প্রাইসিং ইন পারফেক্ট কম্পিটিশন, প্রাইসিংটা কিভাবে হয়, এবং এইখানে এই যে একটা হাইলাইট করা আছে নিচে দেখেন যে ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড আউটপুট অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। জাস্ট এই হাইলাইট করা গুলো একটু ভালো করে পড়েন। আর এর বাইরে হচ্ছে আহ এর বাইরে আর দরকার নাই, যে প্রাইসিং ইন ইমপারফেক্ট কম্পিটিশন, এগুলো জাস্ট একটু দেখেন, এই গ্রাফ গুলো একটু জাস্ট দেখেন। এতে খুব বেশি আসবে না হয়তোবা, মানে এক্সটার্নাল যদি দেয় দুই এক সাইড হয়তো দিতে পারে, কারণ এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো এই বিষয়গুলো জাস্ট একটু মার্ক করা ছাড়া গুলা কি পড়বো স্যার? বলেন। মার্ক করা স্যার ছাড়া যেগুলো আছে। মার্ক করা ছাড়া পড়ার দরকার নেই, মার্ক করা গুলাই পড়েন তো ভাই, মার্ক করা গুলাই পড়েন তো, সেইগুলোই অনেক, আচ্ছা সেটা কম না, অনেকগুলাই মার্ক করা গুলাই পড়েন জাস্ট। কিন্তু জাস্ট রিডিং পড়েন, প্লাস এই গ্রাফগুলো জাস্ট আঁকানো একটু দেখলেন, বুঝলেন, গ্রাফটা না বুঝলে কিন্তু বিপদ। আর কেউ মুখস্থ লিখতে যায় না, একদম মুখস্থ করে কাট মুখস্থ লিখে দিলেন, দরকার নাই তো এত কষ্ট করার। এই 15 পৃষ্ঠার পরে একদম এইসব কোনো কিছু দেখারই দরকার নাই, এই যে 15 পৃষ্ঠার পরে দেখারই দরকার নাই। 15 পৃষ্ঠার আগে যেগুলো, তাও যেগুলো শুধু মার্ক করা, এই মার্ক করা গুলোই পড়বেন, এর বাইরে পড়ার দরকার নাই ভাই। আর এই যেগুলো বলে দিলাম আমার ভিডিও তো থাকবেই। তো এই হচ্ছে মোটামুটি আমার ওভারঅল কথাবার্তা। আর স্যার আমাদের চ্যাপ্টার অন একটা মিনিট শুনে শেষ করি ভাই, একটা মিনিট একটুখানি বলে নেই, তা নাহলে এটা মাথায় থাকবে না আর। আপনি ওইটা একটুখানি মনে করে রাখেন, আমি জাস্ট এই জিনিসটা দেখাই আপনার কাছ থেকে প্রশ্ন নিচ্ছি। এই যে এই শীটের মধ্যে কিন্তু, মানে এই 1.1 থেকে 1. একবারে আপনার 7 পর্যন্ত, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনার, মানে আমি অনেক কিছুই পড়াইছি যেগুলো হচ্ছে হয়তো বা বিভিন্ন জায়গা থেকে পড়াইছি, তো এখানে একদম একটা হ্যান্ড নোট টাইপের করে দেওয়া আছে, চাইলে জাস্ট রিডিং পড়তে পারেন, না পড়লেও কোনো দোষের কিছু নাই, তো জাস্ট দেখতে পারেন এইখানে। কিন্তু এই যে এইখানে এই যে ইলাস্টিসিটির অংশটা, তারপরে এই যে দেখেন এই যে ল অফ ডিমিনিশিং মাইনরিটি, এগুলো খুব ভালো করে দেয়া আছে, খুব সংক্ষেপে খুব ইজি ভাবে দেয়া আছে। সো আপনারা যদি কেউ দেখেন, তারপরে এই যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এই জিনিসগুলো কিন্তু খুব ইজি ভাবে দেয়া আছে এখানে। সো আপনারা এখানে দেখলে, তবে ওই যে আর্নল্ডের বইটা হচ্ছে বেসিক, ওইটা ওইটা পড়লে আপনাদের মানে বেসিক বিল্ডিং হবে। ওইটার প্রথম 3 চ্যাপ্টার বাদ দিয়ে না, কোনোভাবেই বাদ দিয়ে না, প্রথম 3 চ্যাপ্টার সব পড়তে হবে না, শুধুমাত্র আমি যেগুলো পড়াইছি সেগুলো পড়েন, সেগুলো পড়লেও বেশ মোটামুটি একটা ভালো জানতে পারবেন মাইক্রো ইকোনমিক্স সম্বন্ধে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আপনার আর্নল্ডের বইটা হচ্ছে তো বলেই দিছি যে যেগুলো পড়তে হবে। আর এর বাইরে হচ্ছে ইনফ্লেশন আমি পড়াইছি নিজের মতো, আপনি লিখাই লিখাই নোট করাই দিছি। এর বাইরে যদি আপনারা নেট থেকে একটুখানি রিসোর্স পড়তে পারেন ভালো, না পড়লেও খুব আহামরি ক্ষতি নাই, যে একটা ভিডিও যদি দেখতে পারেন ভালো, না দেখতে পারলেও খুব বেশি ক্ষতি নেই, বাট দেখতে পারলে ভালো। আমি দু একটা ভিডিও হয়তো সাজেস্ট করতে পারি, ইউটিউব ভিডিও, যেগুলো বেশ ভালো অ্যানালাইসিস দেয়, বেশ ভালো কিছু ইনফরমেশন দেয়, সেগুলো আপনার একটু চোখ বুলাই যাইতে পারেন। কিন্তু আমি যেগুলো দিছি এগুলো এনাফ, মানে মোর দ্যান এনাফ। ট্যাক্স স্ট্রাকচার নিয়ে আমি পড়াইছি ডিটেলসে, ট্যাক্স থেকে পড়ানো হয়েছে। এরপরে হচ্ছে আপনার স্টক মার্কেট নিয়ে তো পড়াইলাম। তারপরে হচ্ছে আপনার তার সিলেবাসটা একটুখানি একটুখানি কাইন্ডলি একটা মিনিট, যে প্রশ্ন করছিলেন ভাই একটুখানি মনে করে রাখেন, আমি নিচ্ছি আপনার প্রশ্ন। সিলেবাসটা একটুখানি ওপেন করে একটুখানি দেখাই দিই যে আসলে আহ, কতটুকু শেষ হইলো বা কি কোনো কিছু বাদ থেকে গেল কিনা। এই যে ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্সে দেখেন, এখানে ফার্স্ট চ্যাপ্টার যদি আমি বলি ডেফিনেশন এন্ড স্কোপ, ওই যে আর্নল্ডের বোর্ড থেকে আমি খুব ডিটেলসে পড়াইছি, প্লাস আমি বেশ কিছু আলোচনাও করে দিছি, প্লাস ক্লাসে অনেক কিছু লিখেও দিছি, যে সেন্ট্রাল প্রবলেম কি ফেস করে, হট টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস,
হোয়েন টু প্রডিউস, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। দেখেন, ডিমান্ড সাপ্লাই এবং তাদের ইলাস্টিসিটি, ডিমান্ড সাপ্লাই এর থিওরি পড়াইছি আর্নল্ডের বই থেকে, এবং ওই বইতে কিন্তু খুব ডিটেলস আছে, এবং আমি খুব ডিটেলসেই পড়ানো হয়েছে এটা। এরপরে হচ্ছে আপনার ইলাস্টিসিটিটা হচ্ছে আপনার ওই যে শীট থেকে আমি ম্যাথ সহ দেখাইছি, শীট থেকেই পড়েন এটা, চ্যাপ্টার ওয়ানের যে শীটের যে অংশটা। এরপর হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়ামটা আর্নল্ড থেকে পড়েন, প্লাস হচ্ছে ওই যে শীটে শীটে খুব ডিটেলস দেয়া আছে, ওই যে শীটটা আমি দিলাম ওইখানে বেশ ডিটেলস দেয়া আছে, মানে খুব মানে পিন পয়েন্ট আকারে দেয়া আছে। সো আপনারা মার্কেট ইকুইলিব্রিয়ামটা ওই যে আমার যে পরে যে চ্যাপ্টার ওয়ানের যে শীটটা ওইখান থেকে পড়তে পারেন, খুব মানে ইজিলি বুঝবেন আর কি। লেবার মার্কেট ইকুইলিব্রিয়াম এটা এটা হচ্ছে ওইখান থেকেই পড়েন, এগুলো কিন্তু দেখানো হয়েছে অলরেডি, অর্থাৎ 1-2 চ্যাপ্টার কমপ্লিট। এরপরে কস্ট থিওরি, রেভিনিউ থিওরি, প্রোডাকশন ইকোনমিক্স, হ্যাঁ, ডিফারেন্ট মার্কেট স্ট্রাকচার আগেও দেখানো হয়েছে, আজকেও আবার খুব ভালোভাবে দেখাই দেওয়া হইলো। আহ মার্কেট স্ট্রাকচার দেখাই দেওয়া হইলো। এরপরে হচ্ছে ইকোনমিক সিস্টেম, অর্থাৎ যে বিভিন্ন আহ এইটা মনে হয় দেখানো হয়নি, ইকোনমিক সিস্টেম কি দেখানো হয়েছে, মিক্সড, এটাও ধরেন হয়তো মার্কেট স্ট্রাকচার পড়লেই বুঝবেন যে কোনটা মিক্সড সিস্টেমে চলে। বাংলাদেশ কিন্তু একটা মিক্সড ইকোনমি, এবং কেন এই জিনিসটা একটুখানি সেলফ স্টাডি করেন ভাই, যেহেতু টাইম কম, এই জিনিসটা একটুখানি আমি ইয়ে করে গেলাম। এরপরে ম্যাক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে আহ, এই যে জিডিপি, জিএনপি, ইনফ্লেশন, ইনভেস্টমেন্ট, ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, খুব সুপার ডিটেলসে পড়ানো হয়েছে, খুবই সুপার ডিটেলসে পড়ানো হয়েছে, সমস্যা নাই এগুলোর মধ্যে। কনজিউমার বিহেভিয়ার আর প্রোডাকশন বিহেভিয়ার, প্রডিউসার বিহেভিয়ার, এই জিনিসটা একটুখানি আমি দাগাই দিব একটা চ্যাপ্টার ওই যে আর্নল্ডের বই থেকে। এটা হচ্ছে পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য আসলে আমি মানে ব্যস্ততার মধ্যে আর দেখাইনি এই অংশটা, শুধু এই একটা অংশই আশা করি বাদ আছে। আর এই যে এইটাও এই যে মিক্সড ইকোনমিক্স, বিভিন্ন ইকোনমিক সিস্টেম, এটাও ধরেন এক হিসেবে আমি ক্লাসে আলোচনা করছি, বাট ফর্মালি পড়ানো হয় না। বাট এই এই যে জিনিসগুলো, বিশেষ করে এই যে এইগুলো এত বেশি আমি পরীক্ষার জন্য ওয়েটেজ রাখে না, বা প্রিভিয়াস ইয়ার গুলো তো আসা নাই বিধায় আমি অত ডিটেলসে আর দেখাইনি। আচ্ছা, ট্যাক্স স্ট্রাকচার, অ্যাপ্লিকেবিলিটি ইন বাংলাদেশ খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, শেয়ার মার্কেট খুব সুন্দরভাবে দেখানো হইলো, ফরেন কারেন্সি রিজার্ভটা সেলফ স্টাডি দিব, এবং ফরেন কারেন্সি রিজার্ভটার ব্যাপারে আমি ক্লাসে আলোচনা করছি, হয়তো ফর্মালি না পড়াইলেও ক্লাসে যথেষ্ট ভালোভাবে আলোচনা করছি কেন ফরেন কারেন্সি রিজার্ভ লাগে, যে মানে মূলত আমদানি করার জন্য, আমদানি রপ্তানি ঠিক রাখার জন্য ব্যালেন্স অফ পেমেন্ট রাখা লাগে। যাই হোক, তারপরে 5 ইয়ার প্ল্যান আমি দেখানো হয়নি। 5 ইয়ার প্ল্যান আপনাদের দেখাইছিলাম তো লাস্ট যেদিন ক্লাস নিয়েছিলাম, এর কেউ একটু রেসপন্স করেন না, একটুখানি রেসপন্স করেন যে 5 ইয়ার প্ল্যান। তারপরে স্যার দেখানো হয় না সম্ভবত স্যার, ভীষণ হ্যাঁ, ভীষণ স্যার ওটা 40 দেখাইছিলেন না তো ভালো আপনি, হয়। এইচডিসিটা স্যার দেখাইছিলেন মনে হয়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস স্যার, এটা নিয়ে একটু আলোচনা করছিলেন স্যার, কিন্তু যে আচ্ছা, 5 ইয়ার প্ল্যান 5 ইয়ার প্ল্যান এটা হচ্ছে নিয়ে সেরকম আলোচনা করেন। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরীক্ষা বলে দিচ্ছি, খুব জটিল কিছু না, এবং আমি সংক্ষেপে আলোচনা করতেছি। এটা হচ্ছে একটুখানি বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইটে, মানে গভর্নমেন্টের হচ্ছে এটা পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন, ফুল 5 ইয়ার প্ল্যান পেয়ে যাবেন। বাংলাদেশ প্রতি 5 বছর পর পর একটা করে প্ল্যান করে যে আগামী 5 বছর আমি কোথায় যাব, ইকোনমিটারে কোথায় নিয়ে যাব। তো এই প্ল্যানটারই বলা হচ্ছে 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী বাংলায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে সার্চ দেন, পিডিএফ আকারে বিশাল পেয়ে যাবেন, বাট একটু চোখ বুলাই নিতে পারেন। ইউটিউবের দু একটা ভিডিও আমি সার্চ করে দিতে পারি, একদম সংক্ষেপে আপনারা বুঝতে পারবেন যে 5 ইয়ার প্ল্যান কি জিনিস। এটাই হচ্ছে 5 ইয়ার প্ল্যান, যে আগামী 5 বছর আমার ইকোনমিটা আমি কোথায় নিয়ে যাব, এটা বাংলাদেশের পুরো পরিকল্পনা মন্ত্রণালয় একটা পরিকল্পনা করে, সেটাই বলা হয় 5 ইয়ার প্ল্যান। পরিষ্কার কিনা? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে যে ইকোনমিক প্ল্যানিং, ডেভেলপমেন্ট, তারপর রিলেটেড টেকনোলজি, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এইগুলা খুবই জেনারেলাইজ টপিক, কম বেশি আলোচনা করছি। আর এই যে যেগুলো খুবই আপট্রেন্ডিং টপিক, যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, নিউ ওয়ার্ক প্যারাডাইম, ব্লু ইকোনমি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের জন্য এখন খুব মানে হট টপিক, এইগুলো আমি দেখাই দিলাম। আর এই জিনিসগুলোর জন্য একটা শীট দিয়ে দিব, বাংলাদেশের ইকোনমি নিয়ে একটা শীট দিয়ে দিব। ওইটা এগুলো হলো আপনারা খুবই পড়ে আসছেন, প্রতিদিনই জানেন, পড়েন, এই জন্য এগুলো খুব কমন টপিক, এগুলো জাস্ট এই জন্য। এগ্রিকালচার বেসড ইকোনমি, মানে ইকোনমিতে এগ্রিকালচারের অবদান কত, ইন্ডাস্ট্রি অবদান কত, এগুলো আহ, বাংলাদেশের উইকিপিডিয়ার লিখে সার্চ দিলেও
ডিটেলসে পেয়ে যাবেন। আর এগুলো আহ, মানে ধরেন এক্সাম বা আমাদের এই একাডেমিক সেটিং এ খুব বেশি গুরুত্ব বহন করে না। তারপরেও আমি দেখান মানে আলোচনা করছি, প্লাস একটা কম্প্রিহেন্সিভ শিট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ডাব্লিউটিও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক। এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। ইন্টারন্যাশনাল ট্রেড, এই যে ইন্টারন্যাশনাল ট্রেড এবং ইকোনমিক ইন্টিগ্রেশন নিয়ে কিন্তু এখন আজকে একটু আগে আলোচনা করলাম, যদিও বিশাল ডিটেলসে করি নাই, যতটুকু দরকার আমি ততটুকুই করছি। আচ্ছা, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এই বিষয়টা হচ্ছে আমি ধরেন ছোটখাটো একটা শীট দিয়ে দিব, কেননা এই বিষয়টা ডেভেলপমেন্ট ইকোনমিক্স হচ্ছে খুব বেশি পড়ানো হয় না আমাদের আন্ডার গ্রেড লেভেলে। তারপরেও এটা আমি মানে জাস্ট জানার জন্য একটা শীট হিসাবে দিয়ে দিব আর কি। আর এর বাইরেও, এই যে এর বাইরেও কিন্তু আমি হিউজ জিনিসপত্র পড়াইছি, যে গিনি ইন্ডেক্স, তারপর হচ্ছে এইচডিআই, তারপর হচ্ছে ইনফ্লেশন, তারপরে হচ্ছে আপনার মানে ওই যে অন্যান্য বিভিন্ন ইন্ডেক্স যেগুলো আমি গতদিন দেখাইলাম, তারপর শেয়ার মার্কেটের বিভিন্ন বিষয়, যদিও সবগুলো গুরুত্বপূর্ণ না। তারপর জিডিপি, রিয়েল জিডিপি, নমিনাল জিডিপির বিষয়গুলো, জিডিপির বেস ইয়ার, এগুলো নিয়ে কিন্তু হিউজ আলোচনা করা হয়েছে। সো আমার মনে হয় আহ, এই সিলেবাস বহির্ভূতও কিন্তু অনেক কিছু পড়ানো হয়েছে। তো আপনারা সেই জিনিসগুলো শুনে পড়ার চেষ্টা করেন, মানে অ্যাটলিস্ট পড়া, একটু রিডিং দিয়ে আসলে পরীক্ষার হলে কম বেশি আসলে আপনারা পারবেন। আর পরীক্ষার জন্য প্রস্তুতির যেটা আমি বলবো যে মোটামুটি ওভারঅল নিবেন, সবগুলো টপিক কভার করে আসবেন যাতে বুঝে কিছু লিখতে পারেন, তাহলেই ভালো করবেন আশা করা যায়। কারণ প্রশ্নপত্র খুব কঠিনও হবে না, আবার একবারে সহজও হবে না। স্যার এই প্রশ্ন নিয়ে একটা কথা ছিল স্যার। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে স্যার, ধরুন স্যার আমরা কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করলে কি মানে করবো স্যার? ধরুন প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের বা প্রশ্নটা, স্যার একটু প্রশ্ন সাজেশন দিতেন প্যাটার্ন যদি যে কেমন হয় কেমন কি প্রশ্ন। আমি বলি শোনেন। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখবেন, প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এটা জানার জন্য, কিন্তু ওইখান থেকে রিপিট আশা করাটা ভুল। তবে কিছুটা দুই একটা হয়তো রিপিট হয়ে যেতে পারে, মানে একবারে এই ছোট সিলেবাসের মধ্যে হলে দুই একটা রিপিট হইতে, মানে বেশ কিছু দুই এক সেট তিন সেট রিপিট হইতেই পারে, কিন্তু মানে ওইভাবে রিপিট আর কি পাবেন না। তবে ওইটা দেখলে কি হয় যে প্রশ্ন আসলে আপনি তো টপিক পড়ছেন, বাট প্রশ্ন কেমন হয় এই জিনিসটা হচ্ছে, বা আমার সিটির কোশ্চেন গুলো দেখলেও কিন্তু আপনি বুঝবেন যে প্রশ্ন কেমন হয়। তো একটা সিটি নিবানে দেখে ওই যে এর ভিতরে একটা সিটি নিয়ে নিবো, একটা সিটি মনে হয় বাকি আছে, ওইটা নিয়ে নিব। সো চিন্তা করার কিছু নাই, সিটির কোশ্চেন গুলো দেখলেও বুঝবেন, প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, প্রশ্ন প্যাটার্ন বুঝবেন। কিন্তু হুবহু আশা করা আসলে আমার মনে হয় যে সমীচীন হবে না। আচ্ছা বলেন, এবার কে কি বলতে স্যার চাচ্ছেন সে বলেন। স্যার স্যার আমাদের এই মানে অ্যান্সার গুলো কি শর্টে করতে হবে নাকি ডিটেইলড অ্যান্সার হবে? আপনার ইচ্ছা, 100 লাইন লিখেও যদি স্যার আপনি ধরেন স্যার, মনের ভাব প্রকাশ করতে স্যার পারেন। যেটা বলছি 3 মার্ক স্যার, ধর মেনশন দ্য থিওরি বা এরকম কিছু বললে কি স্যার ওটা কি একটু একটু আলোচনা করা লাগবে নাকি জাস্ট নামগুলো লিখে দিলেই মেনশন করে নাম দিলে হয়ে যাবে? লিখলেন, এক কথায় যদি তার সংজ্ঞা দিয়ে দিতে পারেন বা সেটা কি জিনিস দিয়ে দিতে পারেন, দিলেন। সাথে হচ্ছে যদি এক্সাম্পল দিতে পারেন দিলেন, যদি, কিন্তু সেটা খুব বেশি বড় না। 3 মার্কের কোশ্চেন, তিনটা জিনিস চাইছে আপনি, তিনটা দিলেই এনাফ, বাট সেটা দেখা যাচ্ছে যে আপনি 1 লাইন 1.5 লাইন করে লিখে দিন, এটা তো আহামরি কিছু না। স্যার এক্সটার্নাল এর কোশ্চেন কয় সেট থাকতে পারে আর কতটা কঠিন হতে পারে? এই না, কঠিন কাঠিন্যের লেভেল সেম হবে, কাঠিন্য এটা নিয়ে কোনো মানে কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হবে, এতটুকু আপনাদের আমি এনশিওর করতে পারি। কিন্তু কত সেট থাকবে এটা আসলে মডারেটর যে তার উপরে নির্ভর করে, এই বিষয়টা আসলে প্রেডিক্ট করার কোনো উপায়ই নাই। এক্সটার্নাল বেশি থাকতে পারে, আমার কম থাকতে পারে, সমস্যা নাই তো, আপনার তো পড়াইছি। আর আপনার ভয় পাওয়ার তো কোনো স্যার কারণ নাই, আমি তো কারণ দেখতেছি না কোনো। তাহলে স্যার আমাদের শুধু স্যার মানে প্রিভিয়াস ইয়ারটা পড়লেই হবে না স্যার, মানে একটু ডিটেলস আর ভিতরে যে পড়তে হবে স্যার? না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আরে বাবা কোশ্চেন কেন পড়বেন, ওই কয়টাই কেন শিখবেন না, আপনি পুরোটাই শেখেন না। জি স্যার। আপনি পুরাটা শিখতে কি সমস্যা, আপনি পুরাটা শেখেন, পুরাটা জি শিখলে তো স্যার। আপনার মানে লস তো নাই। না স্যার। স্যার এর মানে আমাদের হচ্ছে এই যে অ্যান্সার গুলো এগুলো আমাদের হুবহু শিট বা বইয়ের সাথে না মিললেও হচ্ছে, মানে আমরা যদি আরে এটা বাবা বুঝে হুবহু মেলে, নিজের বাসায় আচ্ছা লিখতে পারি। এটা এটা কি আপনি কি মনে করতেছেন মানে হুবহু কি মেলা সম্ভব? আর হুবহু মিললে তাহলে তো সে মানে নকল করছে বুঝে নিতে হবে, মানে সে হ্যাঁ, না নিশ্চয়ই দেখে স্যার দেখে মানে লিখছে। ওই স্যার আমরা এক্সটার্নাল আবার কি করে এই জন্য বলতেছি। এটা কি লজিক্যাল না? ধরেন আপনি যদি হুবহু লেখেন, তার মানে এটা কি মানে লজিক্যাল না যে আপনি মানে, হ্যাঁ দুই একটা আপনি দেখাচ্ছে যে একদম কমন পড়ে গেছে, আপনি হুবহু লিখে দিচ্ছেন, সেটা আলাদা বিষয়। বাট মানে আপনি যদি হুবহু লিখতে থাকেন তাহলে এটা তো সন্দেহের উদ্রেক করে যে আপনি নিশ্চয়ই এটা দেখে দেখে লিখছেন।
আমার কথা বলছি আপনি ফ্রিলি লেখেন না, আপনি বিষয়টা বোঝেন। দেখেন আমি এতদিন যে কথাবার্তা বলছি, আপনার কি কখনো মনে হয়েছে যে মানে খুব কঠিন কিছু বলতেছি বা খুব মানে না বোঝানো বোঝায় মুখস্থ টাইপ কিছু দিয়ে দিচ্ছি, এরকম কোনো কিছু কি মনে হয়েছে? না স্যার। না স্যার। তাহলে মানে দরকার নাই তো আপনার তো, মানে এক গাদা, আমি তো ইচ্ছা করলে আপনার এক গাদা মুখস্থ করে দিতে পারতাম, তাতে আলটিমেটলি লাভটা কি হতো বলেন তো? আমি যে বিষয়গুলো দেখালাম, ধরেন আমি কম দেখাই হয়তো, আমি প্র্যাকটিক্যালি অনলাইনে কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি। ধরেন একটা দেশের ইকোনমি সম্বন্ধে আপনি কিভাবে ধারণা পাবেন, এই ধরনের বিভিন্ন ইন্ডিকেটর আমি দেখাইছি। ধরেন স্টক মার্কেট একটা প্র্যাকটিক্যাল জিনিস, সেটাও একটু দেখাইলাম। তারপরে হচ্ছে যে ও কারেন্সি রিজার্ভটা ওয়েট এটা শুনি দেখাই দিলাম। কারেন্সি রিজার্ভ হচ্ছে কত আছে, এটা কিন্তু আপনারা কিন্তু ইজিলি দেখতে পারেন বাংলাদেশ ব্যাংকের ওই ওয়েবসাইটে, বুঝছেন? বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনারা কিন্তু ইজিলি বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ কত আছে, এটা কিন্তু কারোর কথা শুনে বা কারোর খবর দেখে দেখার দরকার নাই। এই যে রিজার্ভ মান্থলি বাংলাদেশ ব্যাংক দিয়ে দেয়, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলেই দেখেন আগস্ট মাসে আছে হচ্ছে গ্রস আছে হচ্ছে আহ এত, এটা কিসে, এটা হচ্ছে মিলিয়ন ইউএস ডলারে। তার মানে এর থেকে একটা শূন্য বাদ, আহ, আহ, একটা শূন্য বাদ দেন, তিনটা শূন্য বাদ দেন, তাহলে হচ্ছে আপনার মানে 25, এখানে একটা মানে তিনটা দশমিকের তিন ঘরে এইদিকে আগায় আনেন, তাহলে হচ্ছে যে 25 বিলিয়ন আছে গ্রস, আর এখানে 20.5 বিলিয়ন আছে হচ্ছে আহ মানে ব্যবহারযোগ্য। এটা হচ্ছে অ্যাজ পার ইজ BPM6, যেটা IMF এর মেথড মনে হয়। আর এটা হচ্ছে আপনার গ্রস, মানে সব মিলায় যত আছে। আর এটা হচ্ছে ব্যবহারযোগ্য, এক কথায় যদি বাংলায় ব্যবহারযোগ্য। এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনি ইনফরমেশন এখন পাবেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাবেন, আপনি শেয়ার সম্বন্ধে ইনফরমেশন BSEC তে পাবেন, আহ, এগুলো পাবেন অলওয়েজ। তারপরে হচ্ছে আপনার অন্য অন্য যে বিষয় নীতি সুধার এই যেসবগুলো দেখালাম, এগুলো সব ওপেন ইনফরমেশন এখন, মানে এগুলা কোন একটা কোম্পানি সম্বন্ধে, কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জানতে চায়, সেগুলো আপনার কাছে আছে ইদানিং, মানে ইনফরমেশন এখন অনেক অনেক ইজি আর কি। তো যাই হোক, তো এই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি। এর মানে হচ্ছে যে আপনি একটা ইকোনমিক্স কোর্স কিন্তু আসলে খুব দরকার। আপনি ট্যাক্স দিবেন সামনে, যে মানে পার্সোনাল আপনার যখন টাকা হবে আপনি ইনভেস্ট করবেন, তো ইনভেস্টের জন্য বললাম তো সঞ্চয়পত্র ভালো অপশন, জমি ভালো অপশন, শেয়ারও একটা ভালো, যদি আপনি জেনে শুনে বিজনেস করতে পারেন। আর না করলে আপনি একদম ফকির হয়ে যাবেন। তারপরে হচ্ছে না জেনে, তারপরে হচ্ছে আপনার অন্য অন্য বিষয় আছে, যে একটা দেশে আপনি যাচ্ছেন তার ইকোনমিক কন্ডিশন কেমন, একটা দেশের সাথে একটা দেশের তুলনা কিভাবে করবেন, হ্যাঁ কিভাবে আপনি এই যে প্রাইস বেনিফিট নিবেন, ইকোনমিক্স অফ স্কেলের বেনিফিট নিবেন, কিভাবে আপনি আহ, এই যে আহ, এই যে যেটা শিখালাম এই যে একটু আগেই, আহ, কি যেন দেখালাম, যে অঙ্ক দেখালাম, বলেই দেখেছি আমি, ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি দেখাইলাম। তো ইলাস্টিসিটির আপনি কনসেপ্টটা ইউজ করে কিভাবে আপনি কোম্পানির প্রোডাক্টের প্রাইসিংটা একটা অপটিমাম লেভেলে আসবে, যাতে আপনার সেলসটা ম্যাক্সিমাইজ হয়, এই বিষয়গুলোই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি কম কম বেশি। তো আশা করি আপনারা বুঝছেন যে আসলে শেখানোর উদ্দেশ্য ছিল আমার। এখন যতটুকু দিতে পারছি আলহামদুলিল্লাহ, যে কোনো কমতি থেকে থাকে তাহলে হচ্ছে লাস্ট ক্লাস, আপনারাও সেটা সেভাবে কনসিডার করেন, এটা হচ্ছে আমার কথা। আর ক্লাস কোর্সের মধ্যে যদি কোনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি বা ঝামেলা করে থাকি, তাহলে সেগুলো ভুলে যান। বলেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে আমি রেখে দেবো। স্যার আমাদের সিডিটা কি স্যার অ্যাসাইনমেন্টে নেওয়া যায় না না, অ্যাসাইনমেন্ট দিয়ে না, স্যার? এতগুলো মানে কিছু আর তো স্যার পরীক্ষার মধ্যে তো সিডি। লস, লস, এটা লস। জি স্যার। আপনার হচ্ছে যে একটা ইয়ে নিতে চাইছিলাম, ফিডব্যাক নিতে চাইছিলাম। তো আপনারা ফিডব্যাক যদি সরাসরি দেন সেটাও দিতে পারেন, বা অনলাইনেও ফিডব্যাকের স্যার সিস্টেম এটা কি আছে। অনলাইনে স্যার নেওয়ার কোনো ইয়ে আছে স্যার, হ্যাঁ অনলাইনে ফিডব্যাকটা আছে যেটা তো, অনলাইনে দিতে পারি? অনলাইনে স্যার আছে, তাহলে অনলাইনে নিলেই ভালো হয় স্যার। অনলাইনে ভালো হয়। মানে জি অনেকে স্যার। গালি সরাসরি দিতে পারবেন না, তাই তো?
বুঝছি, তাহলে তো নেওয়া রিস্কি আচ্ছা হয়ে গেল। স্যার আমাদের সিটিটা কি স্যার পরীক্ষার মানে সেমিস্টার এক্সাম শেষের পরে নিলে ভালো হয় না? মানে ওই মাঝে যে টাইমটা পাবো না স্যার, ওইটা সেমিস্টারের জন্য প্রিপারেশনের জন্য লেগে যাইতে পারে, এই জন্য বলতেছি। একই জি ব্যাপার স্যার, আসলে, ওইটাই স্যার। একই ব্যাপার, এতে আসলে বরঞ্চ দেখেন আপনারা যেটা ভালো মনে করেন, আমার এখানে কোনো সে নাই। তো এই এক্সামের পরেই নিয়েন স্যার, পরে তো টাইম। এক্সামের পরে স্যার নিলে সেমিস্টার এক্সামের পরে হলে স্যার ভালো হয়। ঝামেলা হয়ে যায়, একটা জি স্যার। ঝামেলা হয়ে যায় কেন, যে আপনাদের যখন তখন আসলে কাউরে পাওয়া যায় না, সেমিস্টার এক্সামের পরে কেউই থাকতে চায় না ভাই। তো সেক্ষেত্রে আমি পড়ে যাবো বিপদে, আমার এই যে একটা ডেডলাইন থাকে জমা দেওয়ার, সেই যার ডেডলাইনে। স্যার সিটি দেওয়ার স্যার, যার মার্ক দরকার সে দিবে স্যার, এই জায়গায় 2টা সিটি কিন্তু দেওয়া লাগে স্যার। তো আমার কথা হচ্ছে যে এটা আগে না দিলে আমি পড়ে যাই বিপদে, মানে আমি আর পরে নিতে কোনো সমস্যা নেই, স্যার কিন্তু এবার আমার, মনে হয় স্যার আর কেউ বাসায় যাবে না স্যার, মানে সবাই মনে ভাই হয় যে থেকে যাই যাবে স্যার বলেন এটা আমি exam বলি পরে। শুনেন, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি পরীক্ষা জানি, যে এর আগে পরীক্ষা যতবারই আমি 2 দিনের বলছি। মধ্যে নিলেই হয় স্যার। তো আপনি যদি পরীক্ষা এখনো শেষ দিতে হওয়ার চান, দুই একদিনের মধ্যে স্যার দিতে চান, আমাদের সেন্ট্রাল ভাইবা আছে স্যার, ওই দিনও নেওয়া যায় স্যার। সেন্টার হবে কবে? স্যার এখনো বাকি আছে স্যার। অথবা আপনারা যদি ক্যাম্পাসে থাকেন তাহলে কাল পরশুর মধ্যে দিয়ে দিতে পারেন। স্যার স্যার কাল আমরা পরশু আমাদের আমরা তো সবাই তো ত্রিপলি স্যার পরীক্ষা 15 তারিখ প্রথম থেকে তো দিন পরীক্ষা শুরু স্যার, কাল পরশু আবার। আমাদের দেখেন, পরীক্ষার পরে স্যার 5 তারিখ পরীক্ষা শেষ স্যার, 5 তারিখ পরীক্ষার পরে 9 তারিখ পর্যন্ত সবাই থাকবে, কারণ আমাদের সেন্ট্রাল